হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারটির অন্তর্গত কেলাসের ত্রুটি এই টপিকটি নিয়ে। এই টপিকটি সম্পর্কে বিশদে জানতে তোমরা অবশ্যই ফলো করো ছায়া রসায়ন এবং ছায়া রসায়ন শিক্ষক বই দুটি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে যে কেলাসের ত্রুটি বলতে আমরা ঠিক কী বুঝি। দেখো, আমরা সবাই জানি যে কেলাসের মধ্যে যে কণাগুলি থাকে সেগুলি একটি নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বা নির্দিষ্ট ক্রমে সুসজ্জিত থাকে। যদি কণাগুলি একটি নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে সুসজ্জিত থাকে তাহলে আমরা তাকে একটি আদর্শ কেলাস বলতে পারি। দেখো, আমার পিছনে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো এইগুলি এক একটি কণাকে রিপ্রেজেন্ট করছে, যেগুলি কেলাসের মধ্যে একটি নির্দিষ্ট অর্ডারে সজ্জিত। তুমি দেখতে পাচ্ছ যে পরপর তারা একটি নির্দিষ্ট ক্রমে সুসজ্জিত আছে। তো এই যে একটি ছবি, এই ছবিটা বা এই রকম কেলাসকে বলা হবে আদর্শ কেলাস। কিন্তু যদি দেখো যে এই রকম একটা কেলাসের মধ্যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট অর্ডারটা মেনটেন করছে না, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সেই কেলাসের মধ্যে একটু ত্রুটি রয়েছে। দেখো, এধারে আমি একটা ছবি দেখাচ্ছি তোমাকে। দেখো, এইখানে এই কেলাসে যে কণাগুলি বসে রয়েছে সেই কণাগুলি দেখো এই বরাবর নির্দিষ্ট ক্রমেই সুসজ্জিত আছে, বাকি সব জায়গায় সুসজ্জিত আছে। কিন্তু এই যে জায়গাটা তুমি খেয়াল করো, এই জায়গাটায় দেখো গোলক কণা অনুপস্থিত আছে। তাহলে এখানে গোলক কণাটা যে অনুপস্থিত আছে তার মানে দেখাচ্ছে যে এই বরাবর একটি নির্দিষ্ট ল্যাটিস বিন্দুতে গোলক কণা অ্যাবসেন্ট আছে বা উপস্থিত নেই। তাহলে এই যে নির্দিষ্ট ক্রমটা এই জায়গাটায় কি হচ্ছে না, বিচ্যুতি ঘটছে। তার মানে নির্দিষ্ট ক্রমটা ওখানে মেনটেন্ড হচ্ছে না। তাহলে এই যে কেলাসের মধ্যে এই যে পার্টিকুলার পয়েন্টে গোলক কণার অনুপস্থিতি, সেটা প্রমাণ করে যে এই কেলাসের মধ্যে এই পয়েন্টে একটি ত্রুটি বর্তমান। তাহলে এই যে ক্লাসটার মধ্যে যে এই পয়েন্টে একটি ত্রুটি পেলাম, তাহলে এই পুরো ক্লাসটাকে বলা হবে ত্রুটিযুক্ত ক্লাস বা কেলাসের ত্রুটি। এবার এই কেলাসের ত্রুটি যেটা বুঝলাম, যে কোনো একটা ক্লাসের মধ্যে পার্টিকুলার পয়েন্টে যদি কোনো আয়নের অনুপস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা ত্রুটি বলতে পারি। এবার এই কেলাসের ত্রুটি কত রকমভাবে হতে পারে সেইটা আমরা এবার একটা একটা করে জানব। তাহলে দেখো, আমরা যদি দেখি যে কেলাসের ত্রুটি কত রকমভাবে হতে পারে, তাহলে প্রাথমিকভাবে আমরা কেলাসের ত্রুটিকে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় বিন্দু ঘটিত ত্রুটি, আরেকটিকে বলা হয় রেখা ঘটিত ত্রুটি, এবং শেষ যেটি সেটি হচ্ছে তল ঘটিত ত্রুটি। এখন এই বিন্দু ঘটিত ত্রুটি, রেখা ঘটিত ত্রুটি বা তল ঘটিত ত্রুটি, এই ব্যাপারগুলো কি সেটা যদি আমি একটু সংক্ষেপে বলি, তাহলে তুমি আগের স্লাইডে দেখেছো যে এই কেলাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট ল্যাটিস পয়েন্টে ত্রুটি বর্তমান। তাহলে এই যে উদাহরণটা আমি এখানে দেখিয়েছি এটাকে একটি বিন্দু ঘটিত ত্রুটি বলা যেতে পারে। এবার যদি দেখা যায় যে ত্রুটিটি একটি বিন্দুতে না হয়ে একটি লাইন বরাবর বা রেখা বরাবর ত্রুটি দেখা যায়, তাহলে সেই ত্রুটিকে বলা হবে রেখা ঘটিত ত্রুটি। এবং আরও বলতে পারি যে যদি ধরো কেলাসের ক্ষেত্রে দেখা যায় যে একটি প্লেন বা একটি তল বরাবর পুরো তল জুড়ে যদি ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিকে বলা হবে তল ঘটিত ত্রুটি। তাহলে আমরা ত্রুটিকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি, একটি রেখা ঘটিত ত্রুটি, আর একটি তল ঘটিত ত্রুটি। এবার তোমাদের যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস তাতে শুধুমাত্র বিন্দু ঘটিত ত্রুটি যেটা এটিই আছে। তাহলে আমরা এখন শুধুমাত্র বিন্দু ঘটিত ত্রুটি সম্পর্কে আলোচনা করব, আমরা রেখা ঘটিত বা তল ঘটিত ত্রুটি নিয়ে আলোচনা করব না। তাহলে চলো আমরা দেখি যে এই বিন্দু ঘটিত ত্রুটি এটাকে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি। দেখো, বিন্দু ঘটিত ত্রুটি এটি আমরা এক্ষুনি বললাম যে কোনো একটি আদর্শ কেলাসের মধ্যে যদি কোনো একটি পার্টিকুলার বিন্দুতে কোনো কণার অনুপস্থিতি বা ডিফেক্ট বা ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিকে আমরা বলবো বিন্দু ঘটিত ত্রুটি। এখন এই বিন্দু ঘটিত ত্রুটি দু রকমভাবে হয় আর কি। তাহলে একটা হচ্ছে স্টয়সিওমেট্রিক ত্রুটি আর একটাকে বলা হয় নন স্টয়সিওমেট্রিক ত্রুটি।
এখন আমরা দেখব এই বিন্দু ঘটিত ত্রুটির যে দুটো ভাগ, স্টয়সিওমেট্রিক ত্রুটি এবং নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, এই দুটি কি জিনিস এবং এটাকে আমরা ফার্দার আরও ডিটেলসে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই স্টয়সিওমেট্রিক ত্রুটি বলতে আমরা কি বুঝি। দেখো, আমি এদিকে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটি আদর্শ কেলাসকে দেখানো হয়েছে। এবার এখানে দেখো, এই যে কণাগুলি তুমি দেখতে পাচ্ছ, এইগুলিকে একটি ক্যাটায়ন কণা হিসেবে ধরতে পারি, আর এই যে কণাগুলি দেখতে পাচ্ছ এইগুলোকে আমরা অ্যানায়ন কণা হিসেবে ধরতে পারি। তাহলে এটি একটি আয়নীয় কেলাসের উদাহরণ, যেখানে ক্যাটায়ন অ্যানায়ন এরা অল্টারনেটিভলি বসে আছে। এবার এখানে দেখো, এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে খুব একটি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এরা কিন্তু অল্টারনেটিভ ওয়েতে বসে আছে। তাহলে এই যে কেলাসটি তৈরি হলো, এই কেলাসটিকে বলা হবে একটি আদর্শ আয়নীয় কেলাস। কিন্তু যদি এই কেলাসের মধ্যে কোনো একটি পয়েন্টে বা কোনো একটি বিন্দুতে যদি ত্রুটি দেখি, তাহলে আমরা দেখব সেটাকে বলবো কি, বিন্দু ঘটিত ত্রুটি। এবার বিন্দু ঘটিত ত্রুটির মধ্যে আমরা এখন আলোচনা করছি স্টয়সিওমেট্রিক ত্রুটি। এবার এই স্টয়সিওমেট্রিক ত্রুটিটা ঠিক কীরকম এটা আমরা একটু দেখি। ধরে নাও যে এই কেলাসে যে আদর্শ কেলাসটা তুমি দেখতে পাচ্ছ, যেহেতু এখানে অল্টারনেট ওয়েতে একটা বাদে একটি ক্যাটায়ন অ্যানায়ন রয়েছে, তাহলে এখানে যদি 100টি ক্যাটায়ন থাকে, তাহলে অবশ্যই এখানে 100টি অ্যানায়ন থাকবে। আমরা ধরে নিচ্ছি এই ক্লাসটি একটি এবি টাইপ ক্লাস বা এবি টাইপ ক্রিস্টাল, যেখানে স্টয়সিওমেট্রিক রেশিও হচ্ছে 1:1, মানে এ যতটি থাকবে বি এর সংখ্যা ঠিক ততটিই হবে। তাহলে এই ধরনের কেলাসের ক্ষেত্রে আমরা দেখব যে যদি আমরা একটা এ থাকে তাহলে তার পাশে বি থাকবে, তার মানে 100টি এ যদি এই কেলাসে থাকে তাহলে এখানে 100টি বি বর্তমান। যেমন এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি NaCl ক্রিস্টাল, যার স্টয়সিওমেট্রিক রেশিও হচ্ছে 1:1, তার মানে 100টি কোনো ক্রিস্টালে 100টি সোডিয়াম প্লাস যদি থাকে তাহলে 100টা Cl মাইনাস থাকবে। তাহলে এইখানে স্টয়সিওমেট্রিক রেশিও হয়ে গেল 1:1। এবার এই যে ক্রিস্টালটার মধ্যে যদি দেখা যায় যে কোনো কারণে একটি ক্যাটায়নটা মিসিং হয়ে গেল, তাহলে এখন ক্যাটায়নের সংখ্যা কত? এখন ক্যাটায়নের সংখ্যা হয়ে গেল 99। ক্যাটায়নের সংখ্যা কত হয়ে গেল? 99 হয়ে গেল। এবং এতে করে যদি 99 এই ক্রিস্টালে যদি এই ডিফেক্টটাই আমরা দেখি, তাহলে এখন কিন্তু স্টয়সিওমেট্রি ভায়োলেট করে যাচ্ছে, 1:1 হচ্ছে না। এবার এই 1:1 তখনই হবে যদি এখান থেকে একটি অ্যানায়নও মিসিং হয়ে যায়। তাহলে ওখান থেকে যদি একটা অ্যানায়ন মিসিং হয়ে যায়, তাহলে ক্রিস্টালে এখন অ্যানায়নের সংখ্যা কত হলো? সেটাও 99 বা 99 হলো। এখন এই অবস্থায় এই ক্রিস্টালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্রিস্টালটি এখন আর আদর্শ ক্রিস্টাল বা আদর্শ কেলাস এখন আর নয় সে, কারণ এর মধ্যে একটি পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি দেখা গিয়েছে। এবার এই বিন্দু ঘটিত ত্রুটিটা এমনই, যেটা হচ্ছে যে একটি ক্যাটায়ন যদি মিসিং হয়ে যায় তাহলে তার পরিবর্তে একটি অ্যানায়নও মিসিং হবে, যাতে করে সেই স্টয়সিওমেট্রিক রেশিও 1:1ই থাকে। তার মানে এখানে এ আর বি এর অনুপাতটা হবে 1:1, যেটা আগেও 100 আর 100টা ছিল, মানে এখানেও A:B এটা 1:1। তার মানে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট বা স্টয়সিওমেট্রিক ত্রুটির ক্ষেত্রে অবশ্যই আফটার ডিফেক্ট অ্যান্ড বিফোর ডিফেক্ট তোমার স্টয়সিওমেট্রিক রেশিওটা কনস্ট্যান্ট থাকবে, সেটা কখনো পরিবর্তন হবে না। তাহলে এই ধরনের ডিফেক্ট যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এরপরে আমরা আরেকটি যে ভাগ করেছি সেটাকে বলা হয় নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। তাহলে এই নন স্টয়সিওমেট্রিক ডিফেক্টটা ঠিক আগেরটার অপোজিট হবে। ঠিক একই রকমভাবে আমি একটি আদর্শ ক্লাসকে এখানে দেখিয়েছি, যেটা একটা এবি টাইপ ক্লাস। তাহলে এবি টাইপ যদি ক্লাস হয় তাহলে এখানে এ যে কটি থাকবে বি এর সংখ্যাটাও সেই কটি হবে। ধরে নিচ্ছি এখানে 100টি এ আছে আর 100টি বি আছে, তাহলে এ এর সংখ্যাটা কত আছে? এ এর সংখ্যাটা আছে মনে করো 100টি, আর বি এর সংখ্যাটা আছে মনে করো 100টি। তাহলে এটি 1:1 এ আর বি এর সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে A:B কত হয়ে গেল? 1:1 হলো।
এবার এই যে আদর্শ কেলাসটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এই আদর্শ কেলাসের মধ্যে যদি ত্রুটি দেখা যায়, মানে পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু গঠিত ত্রুটি যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা কেমন হবে। দেখো এখানে যদি এমন হয় যে এই ক্রিস্টালে শুধুমাত্র একটি ক্যাটায়নের পজিশন মিসিং আছে, তার মানে এখানে একটা ক্যাটায়ন থাকার কথা ছিল, তাহলে সেই ক্যাটায়নটা নেই এখানে। তাহলে এখন এই পুরো ক্রিস্টাল থেকে যদি একটা ক্যাটায়ন মিসিং হয়ে যায়, তাহলে ওই একই হিসাবে এখন ক্যাটায়ন এ প্লাসের সংখ্যা কত, এ প্লাসের সংখ্যা হয়ে গেল 99। এবার দেখো অ্যানায়ন কোনো মিসিং নেই, অ্যানায়ন ঠিকঠাকই আছে, অ্যানায়ন যা ছিল তাই আছে। তাহলে এখন এখানে বি বা বি মাইনাস যেটা সেটা কত, সেটা 100টা আছে। তাহলে এখন দেখো এই ডিফেক্টে, এটা একটা ডিফেক্ট হলো, এটা বিন্দু গঠিত ত্রুটিই হলো, কিন্তু এই বিন্দু গঠিত ত্রুটিতে কিন্তু স্টয়চিওমেট্রিটা কনস্ট্যান্ট থাকলো না। এখানে স্টয়চিওমেট্রিক রেশিও হচ্ছে 1:1, কিন্তু এখানে স্টয়চিওমেট্রিক রেশিও হয়ে গেল কিন্তু 99:100। তাহলে এখানে যে ত্রুটিটা দেখা গেল, ত্রুটিতে যেহেতু স্টয়চিওমেট্রিক পরিবর্তন হয়ে গেল, তার মানে স্টয়চিওমেট্রি আর ধ্রুবক থাকলো না, তাহলে এই ধরনের ত্রুটিকে বলা হবে কি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। তাহলে আমরা এখন এই পার্টে জানলাম যে স্টয়চিওমেট্রিক ত্রুটি এবং নন স্টয়চিওমেট্রিক ত্রুটি ব্যাপারটা কি। এবার আমরা একটা একটা করে স্টয়চিওমেট্রিক ত্রুটির বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করব এবং তারপর নন স্টয়চিওমেট্রিক ত্রুটির বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি, যেটা আমরা বলছিলাম সেইটা কীরকমভাবে হয় এবং কত ধরনের স্টয়চিওমেট্রিক ত্রুটি দেখা যায়। তাহলে চলো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি। দেখো স্টয়চিওমেট্রিক ত্রুটি সম্পর্কে আমি একটু আগেই বললাম যে এই ত্রুটিতে স্টয়চিওমেট্রিক রেশিও অপরিবর্তিত থাকবে, মানে বিফোর ডিফেক্ট যদি আদর্শ ক্রিস্টাল ধরা হয় বা আদর্শ কেলাস ধরা হয়, তাহলে সেক্ষেত্রে যে রেশিওটা থাকবে, যদি আমরা ডিফেক্ট বা ত্রুটির ক্ষেত্রে দেখি সেক্ষেত্রেও সেই রেশিওটা সেম থাকবে। এখন এই স্টয়চিওমেট্রিক ত্রুটি যেটা, সেই স্টয়চিওমেট্রিক ত্রুটিটা কত ধরনের হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো স্টয়চিওমেট্রিক ত্রুটি দুরকমভাবে হতে পারে। একটা হচ্ছে শূন্যতাজনিত ত্রুটি, আর আরেকটাকে বলা হয় অন্তঃস্থানিক ত্রুটি। শূন্যতাজনিত ত্রুটি, আরেকটা হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ত্রুটি। এখন এই স্টয়চিওমেট্রিক ত্রুটির যে দুটো ভাগ, দুটো ক্ষেত্রেই কি হবে না, ত্রুটির ফলে স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন হবে না বা স্টয়চিওমেট্রিক রেশিওর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা দেখি প্রথমে যে শূন্যতাজনিত ত্রুটি বলতে আমরা ঠিক কী বুঝি। দেখো শূন্যতাজনিত ত্রুটি বোঝার জন্য আমাকে একটা আদর্শ কেলাসকে বেছে নিতে হবে। দেখো এখানে একটি আদর্শ কেলাসকে দেখানো হয়েছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে কেলাসের যে কণাগুলি একটি সুন্দর অ্যারেঞ্জমেন্টে এখানে বসে রয়েছে। তাদের যে যে ল্যাটিস বিন্দুতে বসে থাকার কথা, সেই ল্যাটিস বিন্দুতে তারা সুন্দরভাবে একটি নির্দিষ্ট ডিস্টেন্স বা নির্দিষ্ট একটি ক্রমে তারা কিন্তু বসে রয়েছে। এবার ধরো এইরকম একটি কেলাসের কোনো একটি ল্যাটিস বিন্দু থেকে যদি কোনো একটি কণা অনুপস্থিত থাকে, তাহলে সেই বিন্দুতে একটি ত্রুটি দেখা যাবে বা একটি শূন্যতা তৈরি হবে। সেই যে ত্রুটিটা তৈরি হবে সেটাকেই বলা হবে শূন্যতাজনিত ত্রুটি। দেখো এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যে এখানে এই যে ল্যাটিস বিন্দুটা, এই ল্যাটিস বিন্দুতে একটা গোলক কণা থাকার কথা, কিন্তু এখানের গোলক কণাটা এখানে অ্যাবসেন্ট আছে। তাহলে এই যে জায়গাটা একটি ত্রুটি তৈরি করেছে বা একটি ভয়েড তৈরি করেছে বা শূন্যতা তৈরি করেছে। আবার দেখো এই একটি পয়েন্ট, এই পয়েন্টেও কিন্তু একটা কণা অনুপস্থিত আছে। তাহলে এই যে পয়েন্টগুলো, যে পয়েন্টগুলোতে কণা অনুপস্থিত আছে, সেই জায়গাগুলোতে শূন্যতা তৈরি হয়েছে, তাই জন্য এইগুলোকে বলা হয় শূন্যতাজনিত ত্রুটি। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে শূন্যতাজনিত ত্রুটি কাকে বলে। দেখো কিছু ল্যাটিস বিন্দু কণা দ্বারা অনধিকৃত থাকবে, তাহলে সেই যে ত্রুটিটা হবে সেই ত্রুটিটাকেই বলা হবে শূন্যতাজনিত ত্রুটি। এবার আমরা এর পরে আরেকটা ত্রুটি আমরা বলছিলাম, সেটা হচ্ছে কি অন্তঃস্থানজনিত ত্রুটি বা অন্তঃস্থানিক ত্রুটি। এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। আচ্ছা এইবার এই যে এক্ষেত্রেও আমরা একটা দেখো আদর্শ কেলাসকে আবার দেখিয়েছি, সেখানে দেখো কণাগুলি একটি সুন্দর অ্যারেঞ্জমেন্টে সুসজ্জিত আছে।
এবার এক্ষেত্রে মানে অন্তঃস্থানিক ত্রুটির ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয় সেটা আমরা একটু দেখে নিই। এখানে এই যে দেখো 4টি গোলক কণা রয়েছে, তার যে মাঝে যে অংশটা রয়েছে এই জায়গাটা না 4টে গোলক কণাকে যদি রাখা হয় তাহলে মাঝখানে একটি ভয়েড বা শূন্যতা বা একটা ইন্টারস্টিশিয়াল পজিশন তৈরি হয়। তাহলে এই যে শূন্য জায়গাটা তৈরি হয় 4টে গোলক কণাকে রাখলে মাঝখানে যে ভয়েডটা তৈরি হয় সেই ভয়েডটাকেই বলা হয় অন্তঃস্থান বা ইন্টারস্টিশিয়াল পজিশন। তাহলে এই যে অন্তঃস্থানগুলো তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো বা এই ভয়েডগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই ভয়েডগুলোতে যদি কণা এসে বসে তাহলে সেখানে যে ত্রুটিটা দেখা যাবে সেই ত্রুটিটাকে বলা হবে অন্তঃস্থানিক ত্রুটি। দেখো এখানে এই ছবিটাতে খেয়াল করো, এইখানে যে পজিশনটা এটা কোনো ল্যাটিস পয়েন্ট নয়, এটি একটি ইন্টারস্টিশিয়াল পজিশন, কিন্তু এই ইন্টারস্টিশিয়াল পজিশনে একটি গোলক কণা অবস্থান করছে। তাহলে সে এই যে জায়গাটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে একটা ত্রুটি তৈরি করেছে, যেটা দেখো অন্যান্য জায়গায় যে সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট তার সঙ্গে এটা মিলছে না। তাহলে এই পার্টিকুলার জায়গাটায় কিন্তু একটা ত্রুটি তৈরি হয়েছে। একই রকমভাবে এই জায়গাটায় যে 4টি গোলক কণা মিলিয়ে এই জায়গাটায় যে একটি ইন্টারস্টিশিয়াল পজিশন ছিল, সেই ইন্টারস্টিশিয়াল পজিশনে কিন্তু একটি গোলক কণা এসে বসে গিয়েছে। তাহলে এটাও কিন্তু একটা নির্দিষ্ট অর্ডারকে কিন্তু এটা ভায়োলেট করছে। তাহলে এই যে পয়েন্টগুলো, যে জায়গাগুলোতে ইন্টারস্টিশিয়াল পজিশন আছে, সেই ইন্টারস্টিশিয়াল ভয়েডগুলোতে যদি কণা এসে অবস্থান করে তাহলে যে ত্রুটি সৃষ্টি হয় সেটাকেই বলা হয় অন্তঃস্থানিক ত্রুটি। তাহলে আমরা এখানে দু ধরনের ত্রুটি আলোচনা করলাম, একটি হচ্ছে শূন্যতাজনিত ত্রুটি আর একটি হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। এখন এই যে দেখো যে কিছু অন্তঃস্থানিক স্থান কণা দ্বারা অধিকৃত থাকবে, তাহলে যেটা বলছিলাম যে কিছু কিছু কণা যেখানে কি হচ্ছে না ইন্টারস্টিশিয়াল পজিশনে গিয়ে বসে থাকবে, তাহলে সেই যে ত্রুটি সেটাকেই বলা হবে অন্তঃস্থানিক ত্রুটি। এবার এই যে দুই ধরনের ত্রুটি আমরা বললাম, শূন্যতাজনিত ত্রুটি এবং অন্তঃস্থানিক ত্রুটি, এই দুটি ত্রুটি একসঙ্গে এরা হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যেই পড়বে। এই ত্রুটির ফলে ক্রিস্টালের স্টয়চিওমেট্রিক রেশিওর কোনো পরিবর্তন হবে না। এবার এই যে দুই ধরনের ত্রুটি বললাম, এই ত্রুটিগুলো যদি আমরা কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে মানে আয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে দেখতে পাই তাহলে তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা যদি এই যে আয়নীয় যৌগের ক্ষেত্রে যদি এই ধরনের ত্রুটি দেখতে পাই তাহলে তখন এই দুই ধরনের ত্রুটির নাম হয়ে যাবে শটকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি। মানে শূন্যতাজনিত ত্রুটি যেটা আমরা বলছি সেটা অআয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এটি যখন আয়নীয় যৌগের ক্লাসের ক্ষেত্রে দেখতে পাবো তখন ওটাকে আমরা বলবো শটকি ত্রুটি। এবং অন্তঃস্থানিক ত্রুটি যেটা আমরা আলোচনা করলাম, এটা যখন আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তখন সেই ক্লাসের ত্রুটিকে বলবো আমরা ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে আমরা আয়নীয় যৌগের ক্ষেত্রে বা আয়নীয় যৌগের ক্লাসের ক্ষেত্রে আমরা এই স্টয়চিওমেট্রিক ডিফেক্টের যে দুটো ভাগ সেটাকে আমরা স্পেশালি শটকি ত্রুটি বা আরেকটি স্কটকি ত্রুটি বলা যেতে পারে, আর আরেকটি ভাগ হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। তার মানে স্টয়চিওমেট্রিক ত্রুটি আয়নীয় ক্লাসের ক্ষেত্রে দুরকম, সেটা হচ্ছে স্কটকি বা শটকি ত্রুটি আর আরেকটি হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে আমরা এবার এই দুটো ত্রুটি সম্পর্কে ডিটেলসে জানবো। তাহলে দেখো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে শটকি ত্রুটি, তারপর ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে দেখা যাক শটকি ত্রুটিটা কী জিনিস। দেখো তাহলে আমরা এখন শটকি ত্রুটি নিয়ে আলোচনা করব। ঠিক আগের মতো আমরা দেখো একটি আয়নীয় কেলাসকে নিয়েছি। এই আয়নীয় কেলাসের ক্ষেত্রে দেখো এটি একটি সুসজ্জিত অ্যারেঞ্জমেন্ট তুমি দেখতে পাচ্ছ এবং আমি ধরে নিচ্ছি এটা একটি এবি টাইপ ক্রিস্টাল। তাহলে এবি টাইপ ক্রিস্টাল যদি হয় তাহলে এখানে এ প্লাস এবং বি মাইনাসের স্টয়চিওমেট্রিক রেশিও হচ্ছে 1:1। তাহলে এখানে এ এবং বি এর রেশিও হবে 1:1, মানে এর সংখ্যা যা হবে বি এর সংখ্যাও তাই হবে। তাহলে ধরে নিচ্ছি আমরা যেখানে এর সংখ্যা এই ক্রিস্টালে 100টি আছে এবং বি এর সংখ্যাটা না 100টা আছে। তাহলে এই অবস্থায় এটি একটি আদর্শ কেলাস বলা যেতে পারে এটাকে। এবার ধরো এখানে এই কেলাসের মধ্যে যে এই যে ক্যাটায়নটা আছে, মনে করো এই ক্যাটায়নটা কোনো কারণে এখান থেকে মিসিং হয়ে গিয়েছে।
ঠিক আছে, তাহলে এইটা যদি মিসিং হয়ে যায় তাহলে এই অবস্থায় এটা কিন্তু একটা স্টয়চিওমেট্রিক ডিফেক্ট আমরা বলতে পারবো না, কারণ এই একটা ক্যাটায়ন যদি শুধুমাত্র মিসিং হয় এখানে তাহলে কিন্তু স্টয়চিওমেট্রিক রেশিওটার 1:1 থাকবে না। তাহলে 1:1 রেশিও মেনটেন করার জন্য অবশ্যই কোনো একটা ল্যাটিস বিন্দু থেকে একটা অ্যানায়নকেও মিসিং হতে হবে। তাহলে সেটা আমরা যদি দেখি তাহলে কীরকম হবে, দেখো এখানে দেখো যে এখানে একটি ক্যাটায়নকে প্রথমে মিসিং করে দেখানো হয়েছে, যে এখানে দেখো এই কেলাসে কিন্তু এই ক্যাটায়নটি মিসিং আছে। তাহলে এই ক্যাটায়নটা মিসিং থাকলে অবশ্যই কেলাসের আরেকটি বিন্দুতে একটি অ্যানায়নকেও মিসিং হতে হবে। তাহলে এই দুটো জায়গায় দুটো শূন্যতা তৈরি করছে, এবং এই অবস্থায় আমি যদি দেখি যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন যদি মিসিং থাকে তাহলে এখন এ প্লাসের সংখ্যা হয়ে গেল 99টা আর বি মাইনাসের সংখ্যা হয়ে গেল কিন্তু 99টা। তাহলে এগেইন আমরা দেখব যে এ এবং বি এর রেশিওটা হয়ে যাবে 1:1। তাহলে এই যে ডিফেক্টটা হলো এটাকে আমরা তো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট বলবোই, এবং তার সঙ্গে এটাকে আমরা বলবো স্কটকি ডিফেক্ট। কারণ আমরা বলেইছি যে আয়নীয় কেলাসের ক্ষেত্রে শূন্যতাজনিত যে ত্রুটিটা হয় সেটাকে আমরা কি বলবো, স্কটকি ডিফেক্ট। এবার দেখো এই স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে তাহলে আমরা কি সংজ্ঞা বলতে পারি সেটা বলা হচ্ছে, দেখো কোনো কেলাসাকার আয়নীয় যৌগের কেলাস জালক থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে উক্ত কেলাসে যে ত্রুটি সৃষ্টি হয় তাকেই স্কটকি ডিফেক্ট বলে। তাহলে আমরা যেটা বললাম সেটাই সংজ্ঞায় এইভাবে লেখা আছে যে যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন সমসংখ্যায় নিরুদ্দিষ্ট হয় বা মিসিং হয় তাহলে যে ডিফেক্ট বা ত্রুটিটা পাওয়া যায় সেটাকেই আমরা বলবো স্কটকি ডিফেক্ট। এখন এই স্কটকি ডিফেক্ট কারা তৈরি করে, কোন ধরনের আয়নীয় যৌগ স্কটকি ডিফেক্ট তৈরি করে সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। দেখো বলছে যে গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যাটা বেশি হতে হবে। দেখো কোঅর্ডিনেশন সংখ্যা যদি বেশি হয় তার মানেটা কি, তার মানে হচ্ছে ধরো একটা ক্যাটায়ন তার চারিদিকে অনেকগুলো অ্যানায়ন রয়েছে, তাহলে এই যতগুলি অ্যানায়ন ওই ক্যাটায়নের চারিদিকে ঘিরে ধরে রয়েছে সেই সংখ্যাটিকেই বলা হয় ওই ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার। এখন এই কোঅর্ডিনেশন নাম্বার যত বেশি হবে তত বলছে স্কটকি ডিফেক্টের প্রবণতা বা স্কটকি ডিফেক্ট হওয়ার প্রবণতা বাড়বে। এবার দেখো কোঅর্ডিনেশন নাম্বার কখন বাড়ে, আমরা অবশ্যই ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি যে কোঅর্ডিনেশন নাম্বার তখনই বাড়বে একটি আয়নিক ক্লাসের ক্ষেত্রে যখন ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজটা কম্পারেবল হবে বা প্রায় সমান হবে। যদি সাইজ ক্যাটায়নের খুব ছোট হয় অ্যানায়নের খুব বড় হয়ে যায় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কম হবে, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার বেশি কখন হবে, যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সাইজ সেই সাইজটা কম্পারেবল হয়। তাহলে আমরা অল্টারনেটিভলি আরেকটা পয়েন্টে বলতে পারি যে ক্যাটায়ন এর আকার এবং অ্যানায়নের আকার প্রায় সমান হতে হবে। তাহলে ক্যাটায়নের আকার এবং অ্যানায়নের আকার যদি প্রায় সমান হয় তাহলেই তাদের কোঅর্ডিনেশন নাম্বারটা অনেক বেশি হবে এবং তাদের ক্ষেত্রেই আমরা স্কটকি ডিফেক্ট দেখতে পাবো। তাহলে এখন এই ক্যাটায়নের আকার এবং অ্যানায়নের আকার সমান হওয়ার দরকার কেন হলো, এই ডিফেক্টের ক্ষেত্রে এই দুজনের আকার সমান কেন হলো, আলাদা হলে কি অসুবিধে ছিল। দেখো এখানে এই ডিফেক্টের ক্ষেত্রে তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে একই সঙ্গে ক্যাটায়ন এবং অ্যানায়নকে নিরুদ্দিষ্ট হতে হবে বা মিসিং হতে হবে, তাহলে এদের নির্দিষ্ট হওয়ার প্রবণতা একই রকমের না হলে তাহলে এরা দুজন সাইমালটেনিয়াসলি বা একই সঙ্গে তারা কিন্তু ত্রুটি তৈরি করতে পারবে না। তাহলে একই সঙ্গে ত্রুটি তখনই তৈরি করতে পারবে যদি দুজনেরই এখান থেকে নিরুদ্দিষ্ট হওয়ার টেন্ডেন্সিটা একই রকমের হয়। তাই জন্য এই দুজনের নিরুদ্দিষ্ট হওয়ার টেন্ডেন্সি একই রকম তখনই হবে যদি দুজনের আকার প্রায় কাছাকাছি থাকে। তাই জন্য বলা হচ্ছে যে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে তখনই তারাই স্কটকি ডিফেক্ট দেখাবে যাদের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজটা প্রায় কাছাকাছি। এখন এই যে স্কটকি ডিফেক্ট কারা দেখায় তার কয়েকটি উদাহরণ তোমরা জেনে রাখবে, NaCl, KCl, CSCl, KBr ইত্যাদি। এই যে আয়নীয় কেলাসগুলোর উদাহরণ তুমি দেখতে পাচ্ছ বা আয়নীয় যৌগগুলো যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোই স্কটকি ডিফেক্ট দেখায়।
তারাই এই যে কন্ডিশন বা শর্ত এগুলো পালন করে। এবার দেখো এই যে শর্টকাট ইফেক্টটা তুমি যেটা জানলে, এই শর্টকাট ইফেক্টের ফলে বলো তো ক্রিস্টালের ঘনত্বের কোনো পরিবর্তন হবে কিনা। ধরো মনে করো একটি আদর্শ ক্রিস্টাল ছিল, এবার সেখান থেকে তুমি শর্টকাট ইফেক্টের সঙ্গে তুমি কম্পেয়ার করছো, তাহলে বলো যে ওই যৌগেরই আদর্শ কেলাসের রেসপেক্টে শর্টকাট ইফেক্টওয়ালা ক্রিস্টালের ঘনত্বের পরিবর্তন হবে কি হবে না, আর যদি হয় সেটা বেশি হবে না কম হবে। দেখো এখানে তুমি বুঝতেই পারছো যে একটি আদর্শ কেলাসের কোনো একটি বিন্দু থেকে বা কোনো দুটি বিন্দু থেকে কণা কি হচ্ছে, নিরুদ্দিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কণার সংখ্যা কমে যাচ্ছে বা মাস কমে যাচ্ছে। তাহলে মাস যদি কমে যায় তাহলে পুরো ক্রিস্টালের কী হবে, ঘনত্ব কমে যাবে, কারণ ভলিউম তো একই রয়েছে। তাহলে এখান থেকে যদি মাস চলে যায় তাহলে এর ঘনত্ব কিন্তু কমে যাবে। তাই জন্য বলা হয় যে শর্টকাট ইফেক্টের ফলে কেলাসের ঘনত্ব হ্রাস পায়। হলো, তাহলে শর্টকাট ইফেক্টের ক্ষেত্রে কী হবে, কেলাসের ঘনত্ব হ্রাস পাবে। এবার আমরা এই শর্টকাট ইফেক্টের পরে আমরা আরেকটি টাইপ জানবো, সেটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। আমরা একটু আগেই বলেছি যে অন্তঃস্থানিক ত্রুটি যেটা বা ইন্টারস্টিশিয়াল ত্রুটি যেটা, সেটাকে যখন আয়নীয় কেলাসের ক্ষেত্রে দেখতে পাবো তখন সেটাকে আমরা কি বলবো, ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে চলো ফ্রেঙ্কেল ত্রুটিটা দেখে নিই যে ফ্রেঙ্কেল ত্রুটি বলতে আমরা ঠিক কী বুঝি। তো দেখো ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে আমরা আবারও সেই একই রকমভাবে আমরা একটি আদর্শ কেলাসকে নিলাম, যেটি একটি এবি টাইপ কেলাস, এবং ধরে নিচ্ছি এখানে এর সংখ্যাটা 100টা আছে এবং বি এর সংখ্যাটা 100টা আছে। তার মানে স্টয়কিওমেট্রিক রেশিও হচ্ছে 1:1। তাহলে এখানে এ আর বি তার সংখ্যার রেশিওটা কত, 1:1। তাহলে এটা আগের মতো ধরে নিলাম। এবার এটার মধ্যে দেখো যদি এমন হয় যে এই যে তাদের যে নির্দিষ্ট ল্যাটিস বিন্দুতে তারা বসে রয়েছে এরকম না হয়ে যদি কোনো একটি ক্যাটায়ন তার নির্দিষ্ট বিন্দু ছেড়ে অন্তঃস্থানে গিয়ে বসে, মানে ইন্টারস্টিশিয়াল পজিশনে গিয়ে বসে, তাহলে দেখো এ কিন্তু পুরো ক্রিস্টাল ছেড়ে বেরিয়ে যাবে না, সে কোনো একটি অন্তঃস্থানে গিয়ে বসবে। তাহলে সেই যে ত্রুটিটা হবে সেইটাকেই বলবো অন্তঃস্থানিক ত্রুটি, এবং এক্ষেত্রে আয়নীয় যৌগের ক্ষেত্রে সেটাই হয়ে যাবে ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে দেখো যদি দেখা যায় যে এইরকম একটা জিনিস হয়েছে, দেখো এখানে এই কণাটি ক্যাটায়নটি ছিল এইখানে, মানে এইখানে তার থাকার কথা। একটি আদর্শ কেলাসের ক্ষেত্রে এই কণাটি এইখানে থাকার কথা, কিন্তু সে এখানে না থেকে কোনো একটি অন্তঃস্থানে সে অবস্থান করছে। তাহলে এক্ষেত্রে এই যে ত্রুটিটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটায় যে ত্রুটি যেটা দেখতে পাচ্ছ, এই ত্রুটিটাকেই বলা হবে ফ্রেঙ্কেল ত্রুটি। বোঝা গেল? তাহলে এটাকে বলা হবে ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে এই ফ্রেঙ্কেল ত্রুটি দেখো আরও আমি আরেকটা জায়গায় দেখিয়ে দিচ্ছি যে এই দেখো এই কণাটি এখানে থাকার কথা এখানে চলে এসেছে, তাহলে এটাও একটা কি ফ্রেঙ্কেল ত্রুটি এখানেও তৈরি হয়েছে। তাহলে এই যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়ন এরা কিন্তু মিসিং হচ্ছে না, এরা কি হচ্ছে, এরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট করছে, এটাকে বলে ডিসলোকেশন। মানে এটা কোথায় ডিসলোকেট করছে, এটা তার ল্যাটিস বিন্দু ছেড়ে কোনো একটি অন্তঃস্থান বা ইন্টারস্টিশিয়াল পজিশনে সে ডিসলোকেট করছে। তাহলে এই যে ত্রুটিটা তুমি দেখতে পাচ্ছ এই ত্রুটিটাকেই বলা হবে ফ্রেঙ্কেল ত্রুটি। ঠিক আছে, এবার এই ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে দেখো যেহেতু অ্যানায়ন বা ক্যাটায়ন মিসিং হচ্ছে না, তাহলে কিন্তু এখানে সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে এ প্লাস যদি আমি আগে আদর্শ ক্লাসের ক্ষেত্রে 100টা ধরি তাহলে এখানেও 100টাই থাকছে, বি মাইনাস সেটাও কিন্তু 100টাই থাকছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এ প্লাস আর বি মাইনাসের সংখ্যার রেশিও সেটা 1:1ই থাকছে। তাহলে ফ্রেঙ্কেল ত্রুটিটাকেও আমরা স্টয়কিওমেট্রিক ত্রুটি বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা হলো। এখন এই যে স্টয়কিওমেট্রিক ত্রুটির মধ্যে যে ফ্রেঙ্কেল ত্রুটিটা আমরা আলোচনা করলাম, এখানেও কিন্তু এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকছে, কারণ এখানে কিন্তু কোনো চার্জ কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে না। এবার তোমরা ভালো করে খেয়াল করো, এই যে ছবিতে আমি দেখিয়েছি শুধুমাত্র ক্যাটায়নকে দেখো মিসিং করিয়ে ডিসলোকেট করিয়েছি, অ্যানায়নকে করিনি। কেন বলো তো অ্যানায়নকে করিনি? কারণ এই ধরনের কেলাসের ক্ষেত্রে ক্যাটায়নগুলো আকারে একটু ছোট হয় আর অ্যানায়নগুলো আকার একটু বড় হয়। তার মানে ফ্রেঙ্কেল ডিফেক্ট তারাই দেখায় যাদের ক্যাটায়নগুলো একটু ছোট, অ্যানায়নগুলো একটু বড়। এবার ক্যাটায়নগুলো যেহেতু ছোট, তাহলে তার স্থান একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া বা ডিসলোকেট করা অনেক সহজ। কিন্তু বি যেটা সাইজে বড় অ্যানায়ন, তাহলে অ্যানায়ন যদি সাইজে বড় হয় তারা কিন্তু একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে পারবে না বা
অন্তঃস্থানে তারা প্রবেশ করতে পারবে না। তাহলে যেহেতু ক্যাটায়নটা এখানে ছোট ধরে নেওয়া হচ্ছে, তাই জন্য এখানে কিন্তু অন্তঃস্থানিক ত্রুটির ক্ষেত্রে ক্যাটায়নটাই মুভ করবে। তাহলে আমরা এখানে ফ্রেঙ্কেল ত্রুটি বলতে কি বুঝি? বলা হচ্ছে, দেখো বলছে কোনো আয়নীয় কেলাসে যদি কোনো আয়ন, সাধারণত আমরা কোনটাকে বললাম? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন যদি তার নিজস্ব স্থান পরিত্যাগ করে কোনো অন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে, যেটা বলছিলাম, তাহলে সেক্ষেত্রে যে ত্রুটিটা তৈরি হবে সেই ত্রুটিটাকেই বলা হবে ফ্রেঙ্কেল ত্রুটি। ঠিক আছে? তাহলে এখন এই যে ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্যাটায়নটা তার নির্দিষ্ট পজিশন ছেড়ে অন্তঃস্থানে অবস্থান করছে, তাহলে সেই ত্রুটিটাকে বলা হবে ফ্রেঙ্কেল ত্রুটি। এখন সেই আগের মতো একইভাবে আমরা জানবো যে এই ফ্রেঙ্কেল ত্রুটি কারা দেখায় বা কোন ধরনের যৌগ ফ্রেঙ্কেল ত্রুটি দেখায়। দেখো, ফ্রেঙ্কেল ত্রুটি প্রদর্শন করে কারা? বলছে গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা কম হবে যাদের। তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা কম হলে কি হবে? আমি বলেইছিলাম কোঅর্ডিনেশন সংখ্যা কম কারা? যাদের ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, তাদের কোঅর্ডিনেশন নাম্বার কম হবে। কারণ ছোট ক্যাটায়নের চারিদিকে অ্যানায়ন বেশি সংখ্যায় ঘিরে ধরতে পারবে না, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার তাদের কম হবে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কম, এটার মানে হচ্ছে ক্যাটায়ন স্মলার আর অ্যানায়ন অনেকটাই লার্জার। তাহলে এটার ক্ষেত্রে তাহলে তো অল্টারনেটিভলি আমরা বলতে পারি যে ক্যাটায়নের আকার অ্যানায়নের আকারের থেকে অনেক ছোট হবে। তার মানেই তাই হলো, তার মানে ক্যাটায়নের আকার এক্ষেত্রে অ্যানায়নের থেকে ছোট হতে হবে। তাহলে সেই ধরনের যে ক্রিস্টাল বা সেই ধরনের যে যৌগ, তাদের ক্ষেত্রে আমরা ফ্রেঙ্কেল ত্রুটি দেখতে পাবো। কারণ কি, ক্যাটায়ন যদি ছোট হয় তাহলে ক্যাটায়নগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি মুভ করে যেতে পারবে বা ইন্টারস্টিশিয়াল পজিশনে মুভ করে যেতে পারবে। কিন্তু অ্যানায়ন যেহেতু বড়, তাহলে অ্যানায়ন মুভ করতে পারবে না। তাহলে এক্ষেত্রে ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে সাধারণত আমরা ক্যাটায়নের মুভমেন্টটাই দেখি, এবং এটা তারাই দেখায় যাদের ক্যাটায়ন আকারে অ্যানায়নের থেকে অনেক ছোট। এবার এর উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে AgCl, AgBr, AgI, ZnS, জিঙ্ক সালফাইড। এই যে যৌগগুলো রয়েছে, এই যৌগগুলোর ক্লাসের ক্ষেত্রে আমরা ফ্রেঙ্কেল ত্রুটি দেখতে পারি। তাহলে তোমরা একটু জেনে রাখবে যে কারা ফ্রেঙ্কেল ত্রুটি দেখায়, কারা তোমার শর্টকি ডিফেক্ট ত্রুটি দেখায়, তাদের উদাহরণ সহ তোমরা ব্যাপারটাকে একটু মনে রাখবে। এবার এই ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে আমরা যদি তোমাকে বলি, মানে আমরা আলোচনা ব্যাপারটা যদি বুঝতে চাই যে এই ফ্রেঙ্কেল ত্রুটিতে ঘনত্ব কি হবে আগের মতো, মানে আমরা শর্টকি ত্রুটিতে দেখেছি যে ঘনত্ব ডিক্রিজ করে বা ঘনত্ব কমে যায়, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখব? ঘনত্বের কি পরিবর্তন হবে? দেখো, এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে কোনো দেখো ক্যাটায়ন বা অ্যানায়ন ক্রিস্টাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। তারা কি করছে? তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিসলোকেট করছে। কিন্তু যেহেতু এরা কণাগুলি ক্রিস্টাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে টোটাল ভরটা কিন্তু আদর্শ কেলাসের মতোই থাকছে, এবং ভলিউম তো একই রকমই আছে, আয়তন যে একই রকমই আছে। তাহলে ভর বাই আয়তন আগের মতোই থাকছে। তাহলে ঘনত্ব কি থাকবে? আগের মতোই, মানে হ্রাস পাবে না বা বৃদ্ধি পাবে না, একই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে ঘনত্ব অপরিবর্তিত থাকে এই ডিফেক্টের ফলে। তাহলে দেখো, এই ত্রুটির জন্য কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এটাই হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। আর এই যে জিনিসটা পুরোটা আলোচনা হলো, এই পুরো আলোচনাটাই হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আজকে এ পর্যন্তই। রসায়নের বিভিন্ন টপিকের ভিডিও পেতে তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো, আর ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করো। থ্যাংক ইউ।